আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, সকলেই আল্লাহর রহমতে সুস্থ আছো, ভালো আছো এই আশা ব্যক্ত করে আমি মোহাম্মদ এমদাদুল হক খান, সহকারী শিক্ষক, সন্তোষ জাহান্নবী উচ্চ বিদ্যালয়, সন্তোষ জাহান্নবী উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাস থেকে প্রতিনিয়ত পাঠদানের ধারাবাহিক কার্যক্রমে আমি দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে পাঠদানের উদ্দেশ্যে উপস্থিত হয়েছি। উক্ত পাঠদানে সকলকে অভিনন্দন। আজকের যেই বিষয়টা কি করা হবে, পাঠদান করা হবে সপ্তম অধ্যায়, বাংলাদেশ সরকারের বিভিন্ন অঙ্গ ও প্রশাসন ব্যবস্থা। আজকে আমরা কি করব, শ্রেণী নবম ও দশম বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অধ্যায় সপ্তম। আমরা বাংলাদেশ সরকারের বিভিন্ন অঙ্গ ও প্রশাসন ব্যবস্থা সম্পর্কে কী করব, জানব। এই প্রশাসন ব্যবস্থা এই অধ্যায়ের পরিচ্ছেদ 7.1। এই 7.1-এ আমরা কী করব, বাংলাদেশ সরকারের অঙ্গসমূহ কী করব, অঙ্গসমূহ সম্পর্কে জানব। মনোযোগ সহকারে ক্লাসটা শিক্ষা গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমরা ইতিপূর্বে রাষ্ট্র সম্পর্কে আলোচনা করেছি। ইতিপূর্বে কি করেছি, আমরা রাষ্ট্র সম্পর্কে আলোচনা করেছি। সরকার ব্যবস্থা রাষ্ট্রের যন্ত্রসমূহ। সরকারের মাধ্যমে রাষ্ট্র তার কাজ করে। সরকারের কার্যাবলী সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সরকারের বিভিন্ন বিভাগ ও অঙ্গ রয়েছে। সাধারণভাবে সরকার বলতে আমরা বুঝি আইন পরিষদ, রাজনৈতিক দল, মন্ত্রী পরিষদ, শাসনকর্তা, আদালত ও পুলিশ। সামগ্রিকভাবে সরকারের তিনটি বিভাগ রয়েছে। 1 নম্বরে হলো নির্বাহী ও শাসন বিভাগ, 2 আইন বিভাগ, 3 বিচার বিভাগ। প্রত্যেক রাজনৈতিক ব্যবস্থায় এই তিনটি মৌলিক বিভাগ বিদ্যমান থাকে, কেননা সরকারের গুরুত্বপূর্ণ তিনটি কাজ হচ্ছে প্রশাসন পরিচালনা, আইন প্রণয়ন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। প্রশাসন পরিচালনা 2 ধরনের, একটা কেন্দ্রীয় এবং অপরটি স্থানীয় শাসন। এ অধ্যায়ে আমরা বাংলাদেশ সরকারের বিভিন্ন অঙ্গ ও প্রশাসন ব্যবস্থা সম্পর্কে অবহিত হব। পরিচ্ছেদ 7.1 বাংলাদেশ সরকারের অঙ্গসমূহ। নির্বাহী ও বা প্রশাসন শাসন বিভাগ। নির্বাহী বা শাসন বিভাগ সম্পর্কে আমরা কি করব, আলোচনা করব ইনশাআল্লাহ। রাষ্ট্রের শাসন কার্য তথা নিত্যদিনকার প্রশাসনিক ও দাপ্তরিক কাজ পরিচালনা, আইন শৃঙ্খলা রক্ষা এবং রাষ্ট্রের সার্বিক সিদ্ধান্ত এবং সুবিধাসমূহ বাস্তবায়ন করে যে বিভাগ তাকে নির্বাহী বা শাসন বিভাগ বলে। বিস্তৃত অর্থে রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে মন্ত্রিসভা, আমলা, নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, কূটনৈতিক, দাপ্তরিক কর্মকর্তা, এমনকি গ্রাম্য চৌকিদার সহ সকল প্রশাসনিক কর্মচারীদের নিয়ে নির্বাহী বা শাসন বিভাগ গঠিত। আইন বিভাগ। সরকারের 3টি বিভাগের একটি হলো আইন বিভাগ। আইন বিভাগ আইন প্রণয়ন এবং প্রয়োজন বোধে প্রচলিত আইনের সংশোধন বা রদবদল করে থাকে। আইন বিভাগের একটি অংশ হলো আইনসভা ও পার্লামেন্ট। আইনসভা আইন প্রণয়ন করে নির্বাচিত গণপ্রতিনিধিদের নিয়ে কিংবা কোনো কোনো ক্ষেত্রে মনোনীত সদস্যদের নিয়ে এটি গঠিত হয়। আইনসভা প্রণীত আইন রাষ্ট্রপ্রধান সম্মতি লাভের পর কার্যকর হয়। প্রত্যেক রাষ্ট্রের আইনসভা রয়েছে। এসব আইনসভা বিভিন্ন নামে পরিচিত। বাংলাদেশের আইনসভার নাম জাতীয় সংসদ। মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভা
কংগ্রেস, আর ব্রিটেনের আইনসভা হলো পার্লামেন্ট। অনেক মুসলিম রাষ্ট্রের আইনসভা মজলিস নামে পরিচিত। কোনো দেশের আইনসভা এক কক্ষ বিশিষ্ট, আবার কোনো দেশের আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট হয়ে থাকে। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার উচ্চ পরিষদ ও নিম্ন পরিষদ থাকে। বাংলাদেশের আইনসভা অবশ্য এক কক্ষ বিশিষ্ট। ভারত, যুক্তরাষ্ট্র, ব্রিটেন আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট। বিচার বিভাগ। সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা রাষ্ট্রের অন্যতম দায়িত্ব। সরকারের যে বিভাগ আইন অনুসারে বিচার কাজ পরিচালনা করে থাকে তাকে বিচার বিভাগ বলে। আইন ভঙ্গকারীকে শাস্তি প্রদান, ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং নাগরিকের ব্যক্তি স্বাধীনতা ও মৌলিক অধিকার রক্ষা বহুলাংশে স্বাধীন ও নিরপেক্ষ বিচার ব্যবস্থার ওপর নির্ভরশীল। রাষ্ট্রের সকল আদালত ও বিচারক নিয়ে বিচার বিভাগ গঠিত হয়। নির্বাহী বিভাগের ক্ষমতা। রাষ্ট্রপতির পদমর্যাদায় রাষ্ট্রপতি সবার উপরে। সংবিধান অনুযায়ী তিনি রাষ্ট্রের প্রধান, সবার ঊর্ধ্বে তিনি স্থান লাভ করেন। সংবিধান ও আইন অনুযায়ী তাকে প্রদত্ত সকল দায়িত্ব ও ক্ষমতা তিনি প্রয়োগ করেন। সংসদ প্রণীত আইন রাষ্ট্রপতি অনুমোদন করেন। রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী। সংসদীয় ব্যবস্থায় রাষ্ট্রপতি নিয়মতান্ত্রিক প্রধান। প্রজাতন্ত্রের সকল কাজ তার নামে পরিচালিত হয়। তার হাতে কোনো নির্বাহী ক্ষমতা নেই। দেশের সরকার গঠন, শাসন পরিচালনা, আইন প্রণয়ন এবং অর্থ বিচার, প্রতিরক্ষা ও কূটনৈতিক বিষয়ে গুরুত্বপূর্ণ কাজ তিনি সম্পাদন করেন। রাষ্ট্রপতির কার্যাবলী নিম্নে আলোচনা করা হলো। প্রধানমন্ত্রী নিয়োগ ও শাসন সংক্রান্ত ক্ষমতা ও কার্যাবলী। সংসদ নির্বাচনের পর রাষ্ট্রপতি সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে প্রধানমন্ত্রী নিযুক্ত করেন। প্রধানমন্ত্রী তার পছন্দমতো মন্ত্রীদের নিয়ে সরকার গঠন করেন। প্রধানমন্ত্রী নিয়োগের ক্ষেত্রে রাষ্ট্রপতি কারো পরামর্শ গ্রহণ করে না। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে মন্ত্রী উপমন্ত্রীদের নিয়োগ ও তাদের দপ্তর বন্টন করেন। তিনি অ্যাটর্নি জেনারেল, প্রধান নির্বাচন কমিশনার, মহাহিসাব রক্ষক ও নিয়ন্ত্রক, পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ও আইন বিচারকবৃন্দ, রাষ্ট্রদূত ও হাই কমিশনারদের নিয়োগ দান করেন। 2. সংসদ বিষয়ক ক্ষমতা। রাষ্ট্রপতি সংসদ আহ্বান করেন। নতুন সংসদের প্রথম অধিবেশনে ও নতুন বছরের অধিবেশনের সূচনায় রাষ্ট্রপতি সংসদের ভাষণ প্রদান করেন। রাষ্ট্রপতি ভাষণের ওপর সংসদে আলোচনা হয়। সময়ে সময়ে রাষ্ট্রপতি সংসদে বাণী প্রেরণ করেন। তিনি সংসদ মুলতবি রাখতে পারেন এবং প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শে তিনি সংসদ ভেঙে দিতে পারেন। অধ্যাদেশে জারির ক্ষমতা। সংসদ ভেঙে গেলে বা অধিবেশন না থাকলে কোনো বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের প্রয়োজন হলে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন। এ অধ্যাদেশ সংসদ প্রণীত আইনের মতো ক্ষমতা সম্পন্ন। প্রধান বিচারপতির নিয়োগ ও বিচার সংক্রান্ত কাজ। রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নিয়োগ দেন। এক্ষেত্রে রাষ্ট্রপতি কারো পরামর্শ গ্রহণ করেন না। সুপ্রিম কোর্টের অন্য বিচারপতিগণ রাষ্ট্রপতির কর্তৃক নিযুক্ত হন। ক্ষমতা প্রদর্শনের ক্ষমতা। রাষ্ট্রপতির ক্ষমতা রয়েছে যে কোনো দ্বন্দ্ব মওকুফ, স্থগিত ও হ্রাস করবার, কোনো আদালত
ট্রাইব্যুনাল বা অন্য কোনো কর্তৃপক্ষ প্রদত্ত যে কোনো দ্বন্দ্ব তিনি মার্জনা করতে পারেন। অর্থ সংক্রান্ত ক্ষমতা ও কাজ। সরকারি ব্যয় সংক্রান্ত কোনো বিল সংসদে উত্থাপন করতে হলে তাতে রাষ্ট্রপতির সুপারিশ লাগে। প্রয়োজনে রাষ্ট্রপতি সংযুক্ত তহবিল থেকে ব্যয় নির্বাহের ব্যবস্থা করতে পারেন। প্রতিরক্ষা সংক্রান্ত ক্ষমতা। বাংলাদেশের প্রতিরক্ষা বিভাগসমূহের সর্বাধিনায়ক রাষ্ট্রপতির উপর ন্যস্ত। তিনি বহিরাক্রমণ মোকাবেলার জন্য যে কোনো প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করতে পারেন। রাষ্ট্রপতির জরুরি ক্ষমতা। রাষ্ট্রপতি যদি বুঝতে পারে যে যুদ্ধ, বহিঃশত্রুর আক্রমণ ও অভ্যন্তরীণ গোলযোগের কারণে বাংলাদেশ বা এর কোনো অংশের নিরাপত্তা বা অর্থনৈতিক জীবন বিপদের সম্মুখীন হয়, তাহলে তিনি জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন। জরুরি অবস্থাকালে সংবিধানের কিছু বিধান ও মৌলিক অধিকারসমূহ স্থগিত থাকে। প্রধানমন্ত্রীর পদমর্যাদা। রাষ্ট্রপতি সংসদের অধিকাংশ সদস্যের আস্থাভাজন সাংসদকেই সংসদ সদস্য প্রধানমন্ত্রী নিয়োগ করেন। বাংলাদেশে প্রধানমন্ত্রী হলেন সরকার প্রধান, তিনি সরকারের প্রধান নির্বাহী কর্মকর্তা। প্রধানমন্ত্রী সংসদ নেতা ও মন্ত্রিসভার প্রধান, তিনি মন্ত্রিসভা গঠন করেন। প্রধানমন্ত্রীর পদত্যাগ করলে বা সংসদের আস্থা হারালে সরকারের পতন ঘটে। প্রধানমন্ত্রীকে কেন্দ্র করে শাসন ব্যবস্থা পরিচালিত হয়। সংসদীয় ব্যবস্থায় প্রধানমন্ত্রীর পদমর্যাদায় অনেক উপরে। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হলেও রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কাজ করেন। প্রধানমন্ত্রী মন্ত্রিসভার মূল স্তম্ভ, তিনি অত্যন্ত সম্মানজনক পদমর্যাদার অধিকারী। সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী তার শাসন পরিচালনার জন্য সংসদে কাজে দায়ী থাকেন। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আজকে আমরা রাষ্ট্রের বাংলাদেশ সরকারের বিভিন্ন যে অঙ্গ ও প্রশাসন ব্যবস্থা এই সম্পর্কে আমরা কি করলাম জানলাম। এর মধ্যে আমরা যে বিষয়গুলো কি করলাম আলোচনা করলাম যে বাংলাদেশের সরকারের শাসন বিভাগ, আইন বিভাগ, বিচার বিভাগ, এই তিনটা বিভাগ সম্পর্কে আমরা কি করব আংশিক বাড়ির খাতায় লিখব। লেখার পর এগুলা কি করব বইয়ের সাথে মিল করব। এই বিষয়গুলো আমরা কি করব জানার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই। সকলের সুস্বাস্থ্য কামনা করে, মঙ্গল কামনা করে বিদায় গ্রহণ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।